যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল ২ হামলাকারী, ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করায় ধরা খেল বিএনপি নেতা মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাব, জরুরি বৈঠকে বসছে প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল, কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছিলেন এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায়। তিনি বলেন, হাদি ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে, তার কাছে যে আসে। সে মাস্ক খোলেনি, তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খুলতে। সে বলেছে তার সমস্যা আছে, সেটা সিরিয়াসলি নেয়নি হাদি ভাই, এ কারণে সে মাস্ক পরাই ছিল। তিনি বলেন, জুমার নামাজ পড়ে এখান দিয়ে যাচ্ছিল তারা। হাদির ভাইয়েরদের সাথে তার ভাই ছিলেন, তখন পাশ দিয়ে গুলি করে। এদিকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলচিতিতে চুরি হয়েছে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাই যোদ্ধা। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসাবে পরিচিত হাদি। ফ্যাসিবাদের আতুরঘর আখ্যা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব। এ কারণে তিনি ভারত এবং তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন। ঘটনাস্থল থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও গুলির শেল বিশ্লেষণ করে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, হামলাটি কোনো সাধারণ গুন্ডা বাহিনীর কাজ নয়। এটি অত্যন্ত প্রশিক্ষিত ও পেশাদার একটি কিলার টিমের কাজ, যারা টার্গেট সিলেকশন থেকে শুরু করে হামলা চালানো এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হওয়ার প্রক্রিয়ায় দক্ষ। তদন্তকারীদের প্রাথমিক ভাষ্য, এই পেশাদার হিটম্যানদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও নির্দেশনা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তোলা এবং সরকারকে চরম বেকায়দায় ফেলা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, যার অংশ হিসেবে হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু সংশ্লিষ্ট তথ্যও পাচ্ছেন তারা। গোয়েন্দা তথ্যে আরও জানা গেছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করে নির্বাচনকে বানচালের জন্য বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় ৮০ জনের মতো প্রশিক্ষিত আততায়ী দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে বলে কয়েকদিন ধরে বেশ জোরে সোরে আলোচনা চলছিল, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো ব্যক্তিরা রয়েছে। এই অনুপ্রবেশকারীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। নিরাপত্তা ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো মিলিয়ে দেখছে, পশ্চিমবঙ্গের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, কারাবন্দী সুব্রত বাইন, জামিনে থাকা পিচ্ছি হেলাল এবং চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের মধ্যে টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেন। সুব্রত বাইন কারাগার থেকে নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন সহ অন্যান্য শীর্ষ অপরাধীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই চক্রের মূল লক্ষ্য হল নির্বাচনকে ব্যাহত করে দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। হাদির ওপর হামলা এই বৃহত্তর ষড়যন্ত্রের কৌশলগত প্রথম ধাপ বলে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্যজনক গতিবিধি তদন্তকারীদের সন্দেহের জন্ম দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, হামলার আগে ২ তরুণ রহস্যজনকভাবে হাদির আশপাশে ঘোরাফেরা করছিল। তদন্তকারীরা ধারণা করছেন, এই ২ যুবক কিলার গ্রুপের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও কনভারসেশন তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। মাত্র ২ দিন আগে শেখ হাসিনার সঙ্গে লীগের এক সন্ত্রাসীর কথোপকথন ভাইরাল হয়েছিল, যেখানে ওই সন্ত্রাসী জুলাই বীরদের খুন করার কথা বললে শেখ হাসিনা তাকে উস্কে দেন। হাদির সমর্থক ও বিশ্লেষকরা মনে করছেন, তার ওপর এই হামলা শেখ হাসিনার সেই উস্কানোমূলক কথারই বাস্তবায়ন। হামলার পেছনে শেখ হাসিনাই হুকুমের আসামি হতে পারেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় দ্রুত চিহ্নিত করার দাবি উঠেছে বেশ জোরে সরেই।
এছাড়াও হামলার আগে হাদির নিরাপত্তার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি র্যাবের সাবেক সদস্য এবং হাদির নিরাপত্তার দায়িত্ব নেবেন, কিন্তু হামলার দিন সেই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সময়ও এই একই ব্যক্তিকে সক্রিয় দেখা গিয়েছিল। তদন্তের স্বার্থে এই রহস্যজনক ব্যক্তির গতিবিধি এখন নিবিড় নজরদারির মধ্যে রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হওয়ার পর আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। তফসিলের একদিনের মাথায় এ ধরনের ঘটনায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য অ্যালার্মিং। প্রধান উপদেষ্টাও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপরাধীদের ধরতে তৎপরতা শুরু করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন এটি অ্যালার্মিং এবং সারা দেশের প্রার্থীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। তাই সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও প্রার্থীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এর আগেও প্রার্থীদের ওপর গুলির ঘটনা ঘটেছে। গত ৫ই নভেম্বর নির্বাচনী জনসংযোগে চট্টগ্রাম ৮, বোয়ালখালী ও চান্দগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সরোয়ার হোসেন নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র AHM শাহাদাত হোসেন মানবজমিনকে বলেন, এ ধরনের ক্ষেত্রে কোনো প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তবে সংশ্লিষ্ট থানায় বললে তাকে নিরাপত্তা দেয়া হবে। এছাড়া প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের কিছু নির্দেশনা দেয়া আছে। সেভাবেই দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। ঢাকা ৮ আসনে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ কাজ শুরু করেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন পর অনেকটা ভিন্ন পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভোটের মাঠে প্রায় সব দল অংশগ্রহণ করছে। এজন্য প্রতিটি আসনে প্রার্থীদের একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তাই নির্বাচনে জয় পরাজয় খুব সহজে নিশ্চিত হবে না বলে প্রার্থীরা মনে করছেন। তাই আগে থেকেই প্রার্থীরা নিজের অবস্থান জানান দেয়া, প্রচারণা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কৌশলী মনোভাব বোঝার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নির্বাচনে যুগ যুগ ধরে প্রার্থীরা তাদের পেশি শক্তির প্রদর্শন করে থাকেন। নিজেদের শক্তি সামর্থ্যের জানান দিতে গিয়ে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দেন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে গণ অভ্যুত্থানের পর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। এসব অস্ত্র এখন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে দাগি, জেল পলাতক ও শীর্ষ সন্ত্রাসীদের কাছে। এছাড়া গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, অরক্ষিত সীমান্ত দিয়ে দেদার চেয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করেছে। জুলাই আন্দোলনে দেশের কারাগার ভেঙে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থী সহ বিভিন্ন বড় অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধীরা পালিয়েছে। তাদের অনেককে এখনও আটক করা যায়নি। পাশাপাশি জামিনেও অনেক শীর্ষ সন্ত্রাসী বের হয়ে তাদের পুরনো রাজত্ব ফিরে পেয়েছেন, কেউ বা ফিরে পাওয়ার লড়াই করছেন। এক্ষেত্রে তারা বড় রাজনৈতিক দলের নেতাদের ছায়াতলে কাজ করছেন। ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে সন্ত্রাসীরা তাদের অবস্থান জানান দিয়েছে। ঢাকার আদালত চত্বরে এক সন্ত্রাসীর নির্দেশে আরেক সন্ত্রাসীকে গুলি করে হত্যাসহ একাধিক খুনাখারাবির ঘটনা ঘটেছে।